উৎসর্গ লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ১৩। অতিবৃষ্টি হওয়ার দরুন পাহাড়ের ধস নেমেছে। মধ্যরাতে বৃষ্টি মাথায় বাড়ি ফিরেছে দুজনে। রাফানা চৌধুরী দুজনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। রুদ্রর কাছে ডুপ্লিকেট চাবি থাকায় দুজনের বাড়িতে ঢুকতে সমস্যা হয়নি। দুজনে ভেজা গায়ে কক্ষে ঢুকলো। রুদ্র মায়াকে বিছানায় বসিয়ে টাওয়েল বের করে মায়ের মাথা মুছিয়ে দিল। তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি ড্রেস বদলে নে, নয়তো এই ভেজা কাপড়ে আবার জ্বর উঠবে। মায়া ঠান্ডার দরুন মৃদু কাঁপছে। রুদ্র ওয়ারড্রপ থেকে টি শার্ট আর প্লাজো বের করে মায়ার হাতে দিল। মায়া কচ্ছপের গতিতে ওয়াশরুমে ঢুকলো। রুদ্র নিজেও পাশের কক্ষে গিয়ে গোসল সেরে নিল। নিজের পরনের ভেজা শার্ট বদলে একটা ছাই রঙা টি শার্ট আর প্যান্ট পরল। কক্ষে এসে হাতে তোয়ালে নিয়ে নিজের মাথা মুছে নিল। ভেজা তোয়ালে রাখলো সোফার ওপর। দ্রুত পায়ে নিচে গিয়ে খাবার নিয়ে এলো, কিন্তু কক্ষে এসে দেখলো মায়া এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। রুদ্র ওয়াশরুমে দরজায় কয়েক বাড়ি দিয়ে মায়াকে বের হতে বলল। রুদ্র কক্ষের মধ্যে পায়চারি করছে আর কিছুক্ষণ পর পর মায়াকে বের হতে বলছে। মায়া দরজা খুলে বের হলো। রুদ্র গিয়ে দাঁড়ালো ওর সামনে, ছোট ছোট চোখ করে বলল, ওয়াশরুমে বসে গু খাচ্ছিলি, বের হতে এতক্ষণ লাগে? মায়া ঠোঁট উল্টে তাকালো। পরনে টি শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। রুদ্র মায়ের হাত ধরে বিছানায় বসিয়ে দিল। বিছানার সাথে বালিশ দিয়ে পিঠ ঠেকিয়ে বসালো। ব্ল্যাঙ্কেট দিয়ে কোমর পর্যন্ত টেনে দিল। তারপর এসি অন করে দিল। মায়ের কাঁধ সমান চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, যা তার পরনের টি শার্ট সহ বিছানার আর ব্ল্যাঙ্কেট ভিজিয়ে দিচ্ছে। সোফা থেকে তোয়ালে নিয়ে রুদ্র মায়ের সামনে গিয়ে বসলো। যত্ন করে মায়ের চুলে তোয়ালে পেঁচিয়ে দিল। মায়া হাঁচি দিচ্ছে, কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছে। মৃদু ঠান্ডা লাগায় মায়া ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে নিল। রুদ্র খাবারের প্লেট নিয়ে মায়ের সামনে বসলো। লোকমা ধরে খাইয়ে দিল মায়াকে। রুদ্র উঠে যাওয়ার আগে মায়া কোমল গলায় বলল, তুই খাবি না? খাবো। খেয়ে নে। তুই একটু বস, আমি খেয়ে আসছি। মায়া আপন মনে বসে থাকলো। কিঞ্চিত ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর আসছে আবার। মায়ার থেকে মায়া থেকে থেকে কাশি হচ্ছে, ঘুম আসছে, কিন্তু রুদ্র না আসা পর্যন্ত ঘুমাতে মন চাচ্ছে না। মায়া জোর করে নিজের ঘুমকে আটকে রাখলো। রুদ্র দ্রুত পায়ে কক্ষে ঢুকলো। মায়া অবাক হয়ে বলল, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? 10 মিনিটও তো হয়নি মনে হয়। খাসনি? খেয়েছি। রুদ্র মায়ের কপালে হাত দিয়ে দেখলো গায়ের তাপমাত্রা হালকা বেড়েছে। এই জ্বর রাত পোহালে আরো ভালোভাবে উঠবে। রুদ্র ফার্স্ট এইড বক্স থেকে জ্বরের মেডিসিন নিয়ে মায়ের সামনে ধরলো। মায়া মুখ ফিরিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকানো। মিনমিন করে বলল, খাবো না আমি, মেডিসিন খেতে ভালো লাগে না আমার। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, জ্বর উঠলে ছোটবেলার মতো এখনো তালবাহানা করবি মেডিসিন নিয়ে? খেয়ে নে যান, নয়তো আরো বেশি খারাপ লাগবে। খাবো না। মায়া মাথা নেড়ে বলল, নাটক পেয়েছিস? ওই বাড়িতে থাকতে যখন প্রতি রাতে ঘুমের ওষুধ নিতি, তখন তো সমস্যা হতো না তোর। মায়া ঘুমে হাত চেপে হাসলো। সরি। মায়া মুখে হাত চেপে হাসলো, নরম কণ্ঠে বলল, তখন তো আর তুই ছিলি না, এখন তুই আমার কাছে আছিস। তুই থাকলে সুস্থ হয়ে যাব আমি। রুদ্র হতভম্ব হয়ে তাকালো মায়ার দিকে, তারপর শক্ত হাতে মায়ের হাতে ধরা ব্ল্যাঙ্কেটের মাথা থেকে ছিনিয়ে নিল। মায়ের ঠোঁট উল্টে তাকালো রুদ্রের দিকে। রুদ্র মেডিসিন মায়ের মুখের সামনে নিয়ে পানি ধরলো, দৃঢ় কণ্ঠে বলল, যদি না খাস তাহলে চলে যাব আমি। রুদ্র মায়ার মুখে মেডিসিন পুরলো, নিজ হাতে পানিটুকু খাইয়ে দিল। বালিশ ঠিক করে দিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, ঘুমা এবার। রুদ্র মায়ের পাশে আছোয়া হয়ে বসলো। মায়ের মাথায় হাত বুলিয়ে দিল সন্তর্পণে। ক্ষণকাল পর মায়ের গায়ের তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেল। শরীরের তাপমাত্রা বৃদ্ধির ফলে ঠান্ডায় বেশ কাঁপছেও। শরীরে অত্যাধিক তাপমাত্রা আর গায়ের কাঁপুনিতে রুদ্র ঘুম ছুটে গেল। একটু আগে চোখ লেগে এসেছিল। ঘুম ভেঙে দেখলো মায়া গুটিসুটি মেরে তার বুকে শুয়ে আছে। রুদ্র কপাল কুঁচকে
মায়ের কপালে হাত দিল। কপালের উষ্ণতা অনুভব করে রুদ্র মেজাজ খারাপ হয়ে গেল। এতটাই ভিজে ছিল তখন সে যে মেডিসিন পর্যন্ত কাজে দিল না। রুদ্র ইচ্ছে করলো আগে ঘুম থেকে তুলে ঠাস ঠাস দইটা দিয়ে দিই। বেয়াদব একটা, ওর সাথে বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছিল। মায়াকেও সাইকো বলেছিল মায়াকেও ছাইকো বলেছিল একবার। এটা নিয়ে পরবর্তীতে ওর খুব খারাপ লেগেছিল, কিন্তু ও মনে হয় ভুল কিছু বলেনি। যে মেয়ে নিজের রুহুকে এতটা বাজেভাবে কষ্ট দিতে নিজের ভালো থাকার একটু কদর করে না, সে সাইকোই। সাইকোলজিতে এটাই বলে। বাইরে বৃষ্টি হচ্ছে। রুদ্র এখন মনে হচ্ছে এই ঝুম বৃষ্টিতে মায়াকে এই অবস্থায় ছাদে রেখে আসতে, তারপর ভিজুক, মন প্রাণ এক করে ভিজুক। রুদ্র বিড়বিড় করে বকতে বকতে বিছানা ছেড়ে নামতে যাবে, তার আগেই মায়া মুষ্টিবদ্ধ করে রুদ্রের শার্টের কণা ধরলো। মায়া ভাঙা গলায় আস্তে করে বলল, যাস না, যাস না রুদ্র, আমাকে ফেলে। রুদ্র মায়ার কাছে এসে আলতো হাতে নিজের শার্ট ছাড়ালো। রাগে বর্জন করে নম্রকণ্ঠে বলল, জলপট্টি দিতে হবে তোকে, আমি জলপট্টি নিয়েই চলে আসবো। মায়া রুদ্রর প্রস্তাব নাকচ করে দিয়ে মাথা নেড়ে বলল, আমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে, আমি কোথাও যাবি না তুই। রুদ্র মায়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মায়া বারবার রুদ্র শার্ট আষ্টে পিষ্টে ধরেছে। রুদ্র আর না পেরে জোরে জোরে ধমক দিল। রুদ্র ধমক খেয়ে মায়া ছেড়ে দিল ওকে। রুদ্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল, এসি অফ করে ফ্যান ছেড়ে দিল। বাটিতে করে পানি নিয়ে এলো, মায়ের কাছে গিয়ে তার মাথা নিচের কোলে ওপর রাখলো, তারপর জলপট্টি দিতে শুরু করলো। মায়া জ্বরের ঘোরে চোখ পর্যন্ত টেনে খুলতে পারছে না। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়া শেষে মায়া তাপমাত্রা একটু কমতেই রুদ্র মায়ার পাশে এসে বসলো, নিজের পরনের টি শার্ট খুলে ফেললো। এমনিতে মায়ার গায়ের অতিরিক্ত তাপমাত্রা, তার উপর টি শার্ট পরলে আরো বেশি গরম লাগবে। রুদ্র খালি গায়ে মায়াকে নিজের কাছে টেনে নিল, নিজের বুকের ওপর যত্ন করে রাখলো মায়াকে। মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুদ্র। মায়া রুদ্রের বুকে নাক ঘষছে। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, ফালতুমি বন্ধ কর। মায়া মাথা তুলে তাকালো রুদ্রর দিকে, চোখ মুখ লাল হয়ে আছে ওর। রুদ্র স্নেহভরা দৃষ্টিতে তাকালো ওর দিকে, মায়ার গালে হাত দিয়ে বলল, ঘুমা। মায়া নিম্ন স্বরে বলল, ঘুম আসে না তো, শুয়ে থাক তাহলে। মায়া বাচ্চাদের মতো করে শুলো রুদ্রর বুকের ওপর। রুদ্র বুকে আঁকিবুকি করতে করতে বলল, রুদ্র, তুই কি আমাকে এখনো ভালোবাসতে পারিসনি? হঠাৎ কি বলছিস এসব? বল না, কতদিন আমরা একসাথে আছি, এখনো কি তুই আমাকে ভালোবাসতে পারিসনি? হঠাৎ এসব প্রশ্ন মাথায় আসলো কেন তোর? এমনিতেই জানতে মন চাইছে খুব। ভালোবাসার বিবৃতি করার জিনিস না মায়ু, এটা একটা অনুভূতি। মুখে মুখে বললেই ভালোবাসা হয় না। তারপরও আমি জানতে চাই। আমি নিজেও জানি না নিজের ফিলিংস, কেন জানিস না? তুই ঘুমাতো, কথা বলিস না, ঘুমানোর চেষ্টা কর। তুই না বলা পর্যন্ত ঘুমাবো না। তুই আমাকে একবার বলে দে যে তুই আমাকে ভালোবাসিস। এটা কি বলতেই হবে? যদি নিজের ফিলিংস বুঝতেও না পারিস তাহলে মিথ্যা হলেও বলে দে। শুধু একবার তোর মুখে আমি আমাকে ভালোবাসার কথা শুনতে চাই। প্লিজ মায়ু, জোর করিস না। তুই আমার এইটুকু কথা রাখতে পারবি না? বলছি তো, মিথ্যা হলেও বল যে ভালোবাসি। মিথ্যা বলে তো তোকে ঠকানো হবে। ঠকানো হবে না, আমি বলছি তো তোকে, শুধু ভালোবাসি বল। মাঝরাতে এসব কি শুরু করলি? মায়া অধৈর্য হয়ে বলল, তাহলে তুই বলবি না? এভাবে আচমকা কি করে বলবো, একটু বোঝার চেষ্টা কর। মায়া আচমকা উঠে বসলো। রুদ্র কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, বল ভালোবাসিস, শুধু একবার বল। রুদ্র নিশ্চুপ হয়ে অসহায় চোখে তাকালো মায়ার দিকে। মায়া জোরে জোরে শ্বাস নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রুদ্র উঠে বসে মায়াকে কিছু বলতে যাবে, তার আগেই মায়া বলল, ঘুমিয়ে পড় রুদ্র, শুধু শুধু তোর ঘুমটা নষ্ট করে দিলাম আমি। রুদ্র ঢোক গিলল, মায়াকে বুঝিয়ে বলতে চাইলো, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বার করতে পারল না। রুদ্র পেছন থেকে মায়াকে জড়িয়ে শুয়ে পড়ল। মায়া চুপ করে থাকলো, কিছু বলল না। দু চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে মায়ার। মায়া মুখে হাত দিয়ে নিজের কান্নার শব্দটা আটকালো, পরপর হাতের উল্টো পিঠে মুছে নিল
নিজের চোখের পানি, কিন্তু চোখের পানি মুছতে না মুছতেই আবার চোখে ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বালিশের এক পাশ ভিজিয়ে ফেললো মায়া। ছোটবেলা থেকে যা কাঁদেনি তা এই কয়েকদিনে কাঁদতে হচ্ছে। মায়া নিজেকে ছিচকাদুনে মনে হচ্ছে, কিন্তু ও কি করবে? রুদ্র এসব ব্যবহারে যে অসম্ভব কান্না পায় ওর। কি এমন ক্ষতি হতো রুদ্রর ওকে ভালোবাসি বললে? এতদিন একসাথে থেকেও না হয় ভালোবাসা জন্মায়নি, তাই বলে মিথ্যা ভালোবাসি বলতেও সমস্যা ওর? ব্যাস, একবার রুদ্রর মুখে ভালোবাসার কথাই তো শুনতে চেয়েছে। রুদ্র সেটা বলতে পারলো না। মায়া পেছনে ফিরে একবার রুদ্রর মুখটা দেখে নিল। রুদ্র ঘুমাচ্ছে। মায়া রুদ্রর দিকে ফিরে ওর মুখে হাত রাখলো। এক তো জ্বর, তার উপর আবার কেঁদেছে। ওর চোখের পাতা ব্যথা করছে। মায়া আর জেগে থাকতে পারলো না। রুদ্রকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। পরের দিনও মায়া একটুও জ্বর কমলো না। রুদ্র ডক্টর ডেকে আনলো বাড়িতে। ডক্টর চেক আপ করে প্রয়োজনীয় মেডিসিন নিয়ে দিয়ে গেল মায়াকে। রুদ্র অফিসে যায়নি। মায়ার এই অবস্থায় ওকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। তাই সকালে উঠেই অশোককে কল করে বলে দিয়েছে যাতে অফিসের দিকটা ও সামলে নেয়। আর মায়া সারাদিন জব করেছে যাতে রুদ্র ভালোবাসি কথাটা একবার বলে। রাতের বেলায় রুদ্র আছোয়া হয়ে বসে ল্যাপটপে কিছু একটা করছে। মায়া তার পাশে শুয়ে মোবাইল টিপছে। কিয়ৎকাল পর মায়া নিজের মোবাইলে রেখে রুদ্রের কাছে এসে ওর হাঁটু জড়িয়ে ধরলো। রুদ্র মুচকি হাসলো মায়ের কাণ্ড দেখে। মেয়েটা কখনো স্বাভাবিকভাবে জড়িয়ে ধরতে পারে না ওকে। হয় ওর হাঁটু জড়িয়ে ধরবে, নয়তো শার্ট, নয়তো পা ধরে ঝুলে থাকবে। মায়া রুদ্রর হাঁটুতে মাথা রেখে বলল, কাজ কখন শেষ হবে? এই তো শেষ হয়ে গেছে। বলে পাশের সাইড টেবিলে ল্যাপটপ রেখে মায়াকে নিজের কাছে নিয়ে আসলো। মায়া আহ্লাদি হয়ে রুদ্রর গলা জড়িয়ে ধরলো। অতিরিক্ত কাশির ফলে মায়ের গলা বসে গেছে। মায়া রুদ্রকে ভাঙা গলায় বলল, তুই আজকেও আমাকে ভালোবাসি বললি না, আবার শুরু হইলো তোর এই প্যান প্যানানি? আজ পুরো দিনে এই কথাটা কতবার বলেছিস হিসাব আছে? তুই বলে দিলেই তো ঝামেলা চুকে গেল। পারবো না বলতে। তোর মুখে ভালোবাসি কথাটা না শুনে যদি আমি মরে যাই, তাহলে আমি মরেও শান্তি পাবো না, বিশ্বাস কর। রুদ্র ধমক দিল মায়াকে। মায়া কাঁচুমাচু হয়ে বসলো। রুদ্র রাগে কণ্ঠে বলল, কতবার বলেছি এসব কথা বলবি না? সবসময় এসব কথা বলা কি জরুরি? আচ্ছা, সরি সরি, আর বলবো না। আগে তুই শান্ত হ। মায়া রুদ্রকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ মায়ু, একটু বোঝার চেষ্টা কর। ভালোবাসার কথা এভাবে বলা যায় না। মুখে মুখে ভালোবাসি বললে মুখে মুখে ভালোবাসি বলে লাভ কি? মনের অপ্রকাশিত অনুভূতিটাই তো আসল। মায়া বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র হাত দিয়ে টেনে নিল মায়াকে নিজের কাছে, বুকের ওপর রেখে মাথায় হাত বুলিয়ে দিল। নরম স্বরে বলল, সরি এভাবে বকা দেওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে এমন 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 জেদ ধরিস। আমি জেদ ধরি? ধরিসই তো। কালকে একটা কথায় এখনো গো ধরে বসে আছিস। বলতে হবে মানে বলতেই হবে, এই কথাটা বাদ দিয়ে অন্য কিছু বলা যায় না? কি বলতাম? রুদ্রর বুকে মুখ গুজে মায়া প্রশ্ন করলো, তোর যা ইচ্ছা বল দেখি, তোর একটা ইচ্ছার কথা বলতো। মায়া মাথা তুলে কিছু ভাবার ভান ধরলো। তারপর রুদ্রর দিকে তাকিয়ে খুশি হয়ে বলল, জানিস আমার না বিয়ের পর থেকেই একটা ইচ্ছা হয়েছে। তাই নাকি? দেখি বল তো কি ইচ্ছে, আমিও একটু শুনি। রুদ্র মৃদু হেসে বলল। মায়া আর একটু কাছে গিয়ে জড়িয়ে ধরলো রুদ্রকে। গমগমে সুরে বলল, আমার না অনেকগুলো বেবি হবে। কি? বলে রুদ্র অট্ট হাসলো। মায়া চোখ ছোট ছোট করে তাকালো রুদ্রর দিকে। রুদ্র বুকের ওপর ঘুষি মেরে বলল, তুই নিজেই তো আমাকে ইচ্ছের কথাটা বলতে বললি, এখন আবার হাসছিস? রুদ্র অনেক কষ্টে নিজের হাসি থামালো। মুখে হাত চেপে মিটি মিটি হেসে মায়ার দিকে তাকালো। মায়া বিরক্তিকর চোখে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র মায়াকে আবার টেনে নিল নিজের কাছে। শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। মায়া গুটি সুটি মেরে শুয়ে থাকলো রুদ্রের বুকে। অনেকগুলো বেবি? রুদ্র হেসে জিজ্ঞাসা করলো, পচাচ্ছিস না? আচ্ছা, স্পেসিক্যালি বল তো কয়টা? জানি না। বল না, কমপক্ষে একটা ফুটবল টিম তো বানাতেই হবে। রুদ্র লাজুক হাসলো। মায়ার চুল টেনে দিতে দিতে ডাকলো তাকে। মায়া প্রতি উত্তর কিছু বলল না। ঘুমিয়ে পড়েছে মেয়েটা।
অসুস্থ শরীরে নিজের ঘুমের সাথে যুদ্ধ করে টিকতে পারল না, নয়তো এত রাতে এত তাড়াতাড়ি ঘুমানোর মানুষ না। খুব বাজে একটা স্বপ্নে মাঝরাতে রুদ্রর ঘুম ভাঙলো। রুদ্র হন্তদন্ত হয়ে উঠে বসলো, পাশ ফিরে ঘুমন্ত মায়াকে দেখে জোরে জোরে শ্বাস ফেললো, তারপর শক্ত করে মায়াকে জড়িয়ে ধরে মায়ের গালের সাথে গাল ঠেকালো। মায়া কপাল কুঁচকালো, পরক্ষণে আবার ঘুমিয়ে পড়লো। রুদ্রর বুকের মধ্যে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে, বুকের মধ্যে নিজের প্রিয় কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়। পুরো রাত রুদ্র টেনশনে দু চোখের পাতা এক করতে পারল না। সকালে মায়া মন খারাপ করে বসে আছে সোফায়, রুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সকালে মেয়েটার মন খারাপের কারণ খুঁজে পাচ্ছে না রুদ্র। রুদ্র নিজের কৌতূহল রাখতে না পেরে বলল, কি রে, কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এমনি। রুদ্র উঠে মায়ের পাশে বসলো, কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে মায়াকে বলল, এমনি কারো মন খারাপ থাকে? কি হয়েছে বলতো? বললেই কি মন ভালো হয়ে যাবে? চেষ্টা করব ভালো করার। মায়া রুদ্রের দিকে তাকালো, কাঁধে হাত রাখার। রুদ্রর হাত ধরে বলল, আম্মুর কথা খুব মনে পড়ছে। ফোন কর, কথা বলে দেখ মামুনির সাথে, দেখবি ভালো লাগছে। শুধু কথা বললে হবে না, সামনাসামনি দেখতে হবে, তাহলেই ভালো লাগবে। বাড়িতে দিয়ে আসতে পারবি? রুদ্র আচমকা উঠে দাঁড়ালো, মায়ের সামনে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, মগের মুল্লুক পেয়েছিস? বাড়ি থেকে ঘুরে এসেছিস, কদিন হলো, আবার যেতে চাচ্ছিস? মায়া মাথা নিচু করে ফেললো, মাথা নিচু করে বলল, আম্মুর কথা খুব মনে পড়ছে আমার। একবার দেখতে মন চাইছে খুব করে, শুধু একদিন থাকবো, প্লিজ দিয়ে আয়। রুদ্র রুক্ষতা বর্জন করে স্বাভাবিক স্বরে বলল, দেখ শ্বশুর বাড়ি থেকে এভাবে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া যায় না। তোর শ্বশুর শাশুড়ি তোকে কিছু না বললেও তোর হাজবেন্ড এসব মেনে নিবে না। মায়া মুখ কালো করে বলল, এভাবে বলছিস কেন? বলছি তো শুধু একদিন থাকবো। রুদ্র না মাথা নাড়িয়ে বলল, না মানে না। মায়া বলতে গিয়ে থেমে গেল, কিছু একটা ভেবে বাঁকা হাসলো। রুদ্র মায়ের হাসির দিকে চিন্তায় পড়ে গেল, ও এভাবে হাসলেই রুদ্রর ভয় লাগে, কারণ এ হাসির পরই মায়া কুটচামি শুরু করে। মেয়েটা আবার কি শয়তানি আটছে মনে মনে কে জানে। মায়া হাসি মুখে বলল, ঠিক আছে যাব না, তার আগে তোকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? রুদ্র ভ্রুকুচকে বলল, বাড়ি যাব না আমি, তার আগে তুই বলবি যে তুই আমাকে ভালোবাসিস। রুদ্র রাগে দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, পারলে চোখ দিয়েই ঝলসে দিত ওকে। রুদ্রের মুখের অবস্থা দেখে মায়া হাসলো, রুদ্রর দিকে তাকিয়ে বলল, বল কোনটা করবি, দেখ যে কোনো একটা তো তোকে করতেই হবে। হয় ভালোবাসি বল, নয়তো বাড়ি দিয়ে আয়। রুদ্র চিন্তায় পড়ে গেল, কি করবে। মায়া একেবারে জাতাকলে ফেলেছে ওকে। মায়ের সামনে ভালোবাসি কথাটা তো মুখ দিয়ে জীবনেও বের হবে না। এত এত মেয়েকে ভালোবাসার কথা বলেছে ও, কিন্তু মায়াকে ভালোবাসি বলতে কিসের এত জড়তা কাজ করে কে জানে। রুদ্র একবার ভাবলো মায়াকে বলবে কথাটা, কিন্তু পরক্ষণে ভাবলো, যাক না, মেয়েটা নিজের মায়ের কাছে, নিশ্চয় অনেক মনে পড়ছে মাকে, নয়তো এভাবে মন খারাপ করে বসে থাকবে কেন। ও তো নিজের মাকে দেখা ছাড়া একদিনও থাকতে পারে না, সেখানে তো মায়া কতদিন তার মাকে না দেখে থাকে। থাক, কালকে গিয়ে না হয় দিয়ে আসবে। রুদ্র মায়ের দিকে তাকালো, মায়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রুদ্র বলল, ঠিক আছে দিয়ে আসবো তোকে, কিন্তু আমি তো থাকতে পারবো না, কালকে অফিসে যাইনি, আজকে তো যেতেই হবে। মায়া উৎফুল্ল হয়ে বলল, তোকে যেতে বলেছি নাকি আমি? তোর যাওয়ার দরকার নেই শয়তান, নিজের বউকে ভালোবাসার কথাটুকু বলতে পারিস না, থেকে কি করবি? থাকার দরকার নেই তোর। মানে এটাতেও পিঞ্চ মারতে হবে তোকে? পিঞ্চ না মেরে সালাম করবো তোকে? গালি যে দিচ্ছি না এর জন্য শুক্রিয়া জানা। বলেই মায়া উঠে দাঁড়ালো, ওয়ারড্রব থেকে কাপড় নিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। রুদ্র কপাল কুঁচকে তাকালো ওর দিকে, বলল, কদিনের জন্য যাচ্ছিস তুই? ব্যাগ গোছানোর দরকার কি? কালকেই না চলে আসবি বললি। চলে আসবো তো। তাহলে এসব কি করছিস? পুরো আলমারি জামা কাপড়ই তো বের করে ফেলেছিস মনে হয়। তুই কি আমাকে মিথ্যা বলে বেশি দিন থাকার প্ল্যান করছিস? আরে না, মিথ্যা বলবো কেন, কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে, চলে আসবো কালকে। মায়া মাথা আছড়ে নিল, কাঁধে ব্যাগ দিয়ে বলল, আমি রেডি। রুদ্র হাতে ঘড়ি পরলো, হাতে রাখা হাতে রাখা টাই নিয়ে মায়ের কাছে এগিয়ে গেল।
টাই মায়ের হাতে দিয়ে বলল, পরিয়ে দে। মায়া যত্ন করে টাই পরিয়ে দিল। কপালের ওপর আসা এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। তারপর রুদ্রর নাক টেনে দিয়ে বলল, সুন্দর লাগছে। রুদ্র মৃদু হাসলো। মায়া আবার বলল, অফিসের মেয়ে স্টাফগুলো থেকে দূরে থাকবি। তাও ভার্সিটিতে আমার সিসি ক্যামেরাগুলো তোর সাথে লেগে থাকতো। অফিসে কি করস তা তো জানতেই পারি না। নিজ উদ্যোগে দূরে থাকবি, ঠিক আছে? রুদ্র বাধ্যের মতো মাথা নাড়লো। আমি নিচে যাচ্ছি, মামুনিকে বুঝিয়ে বলতে হবে। তুই রেডি হয়ে আয়।